বরাকের সব স্টুডেন্টের জন্য একটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই সিটেটের বাংলা। প্রায় ছাত্রছাত্রীরা দেখা যায় পরীক্ষায় অন্যান্য সাবজেক্টে অনেক ভালো মার্কস স্কোর করে নেন প্রত্যেকবার সিটেটে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় তাদের বাংলাতে এসে যায় 17, 16, 15 এইভাবে মার্কস। আর এই মার্কসের জন্য অনেকেই কি করেন, 90 মার্ক পাশের মার্কটা পান না, আর অনেকেই তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে মার্কস বাড়ানোর যে চেষ্টা সেখানে কিন্তু তারা বিফল হয়ে যান। সবার ক্ষেত্রে নয়, কিন্তু আমার কাছে যত ছাত্রছাত্রীদের যেগুলা অভিযোগ আসে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে এই সিটেট বাংলা। অনেকের দেখা যায় যে অন্য সাবজেক্টে ভালো একটা স্কোর নিচ্ছেন, কিন্তু বাংলাতে আটকে যাচ্ছেন 20-এর নিচে। আর এই আটকে যাওয়ার কারণে তাদের মার্কসটা 110-এর উপর উঠছে না বা 105-এর উপর উঠছে না। সোজা কথায় চাকরি পাওয়ার মতো যে মার্কস তারা পাচ্ছেন না। আর এখানে সবচেয়ে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বাংলা। তো কেন বাংলা? বাংলা কি আসলেই কি কঠিন, না অন্য কোনো কারণ রয়েছে? এই ব্যাপারগুলো আজকে এই ভিডিওতে মোটামুটি আলোচনা করব। সঙ্গে সিটেটের বাংলার একটা সায়েন্টিফিক স্টাডির একটা প্ল্যান দিয়ে দেবো, সঙ্গে একটা ব্লুপ্রিন্ট দিয়ে দেবো যে কোন ধাঁচে বা কোন ধারায় আমাদের এই পরীক্ষায় সিটেটের প্রশ্নপত্রগুলো ইদানিং লাস্ট 2-3 ইয়ার্স থেকে কিভাবে বাংলার কোয়েশনগুলো আসছে। আশা করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটা লম্বা হতে পারে একটু, কিন্তু শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় সিটেটের ভুক্তভোগী যারা তারা এখান থেকে একটা সমাধান পেয়ে যাবেন। আর ইদানিং তো সবাই সিটেট দিচ্ছেন, যেহেতু চাকরির উপর চাকরি। একবার শিক্ষামন্ত্রী বলছেন যে আগামীতে চাকরি হবে 2 লক্ষ, আবার মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলছেন যে আবার চাকরি হবে। মোটামুটি এখন যারা পড়াশোনা করছেন না তাদের তো আর কিছু করার নেই, কারণ সামনে এত চাকরি দেখা সত্ত্বেও যারা একটু মনোযোগ দিয়ে ডেডিকেশন দিয়ে রাত দিন পরিশ্রম করছেন না, তারা তো অবশ্যই পেছনের থেকেই যাবেন। যাই হোক, আমি সরাসরি আলোচনায় চলে যাই যে কিভাবে এই বাংলায় একটা স্কোর করব। প্রথমে একটা সাইকোলজিক্যাল একটা কথা বলে দেই যে বাংলা শুধুমাত্র সাবজেক্টের কারণে যে কম মার্কস আসে তা নয়, এটাকে আমি প্রধান ফ্যাক্টর হিসাবে ধরে নিতে পারছি না। এখানে একটা অন্যতম ফ্যাক্টর রয়েছে, সেটা সবার জানা, এটা আগে বুঝতে হবে। সিডিপিতে সবাই কিন্তু অনেকটা পরিশ্রম করে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি এই 30 মার্কটা নেওয়ার জন্য সবাই কিন্তু যখনই কেউ সিটেট দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তখনই প্রথমেই এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিটা নেয়। এবং এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সে ইউটিউব থেকেই দেখে, কেউ অফলাইন ক্লাস থেকেই দেখে, কেউ আবার অন্য বিভিন্ন সোর্সে এবং কি পিওয়াইকিউ সলিউশন করে। মোটামুটি সবাই কিন্তু 24, 25, 23 এমন একটা মার্কস পাওয়ার মতো একটা নিজেকে প্রস্তুত করে নেয়। আর পরীক্ষায় যাওয়ার পর এই সিডিপিটা সে একটু, যেহেতু তার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় সবারই, আর এই সিডিপিটার 30 মার্ক তোলার জন্য এখানে অনেকেই 45 মিনিট সময় নষ্ট করে নেন। এখান থেকেই ঝামেলা শুরু হয়। এভাবে যখন 30 মিনিট যেখানে যাবে, যেখানে 30 মিনিট খরচ হওয়ার কথা নয়, কারণ সিডিপিটা আমি সবসময় বলে থাকি বা আমার আগের ভিডিওগুলোতেই বলেছি যে সিটেটের 2টা সেফ সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। যদি কেউ এই 2টাতে মোটামুটি ভালো একটা দক্ষতা নিতে পারে, সেফ কেন বলছি, মানে প্রত্যেক বছর দেখা যায় যে প্যাটার্ন যেটা এখানে, তেমন প্যাটার্নের মধ্যে যেমন ফ্লাকচুয়েশন আসে না, মানে তেমন উঁচু নিচ কোনো অবস্থা দেখা যায় না। মোটামুটি যদি একজন পেডাগজিতে চাইল্ড ডেভেলপমেন্টে সব কিছু কনসেপ্ট অ্যারাউন্ড যেগুলো কনসেপ্ট রয়েছে এগুলো যদি আলোচনা করে বা বুঝে ভালো করে পিওয়াইকিউ সলভ করে যায়, তাহলে তার এমন পরীক্ষায় অবস্থা হবে না যে তার 20টায় কমন পড়েনি, এমন হবে না। হতে পারে 3-4টা কমন পড়েনি, বাট 26, 27 তার কমন পড়বেই। ঠিক তেভাবে ম্যাথমেটিক্সেই, এই জন্য এগুলোকে সেফ সাবজেক্ট বলি। এই সেফ সাবজেক্টে আমাদের কি করতে হবে, এই সেফ সাবজেক্টগুলিতে আমাদের তো টাইম সেভ করতে হবে, মানে 30 মিনিটের জায়গায় 20 মিনিটে করতে হবে। এখানে যদি সিডিপি করতে গিয়ে 30 মিনিটে 45 মিনিট কেউ সময় নষ্ট করে নেয়, তারপরে ম্যাথমেটিক্সে এসে এখানেই আবার আরো 10-15 মিনিট এক্সট্রা খরচ করে নেয়, আর শেষের দিকে পড়ে যায় এই বাংলা 91 ইবিএসে আবার ঝামেলা পেকে। তারপর যখন সে বাংলাতে যায় তখন সময় হাতে থাকে একদম কম। আর এখানে সাইকোলজিক্যালি একজন মানুষ মেন্টালি কি হয়, একটু অপ্রস্তুত হয়ে যায়, তখন অনেক জানা জিনিস সেখানে কনফিউজড হয়ে যায়। বাংলায় কম মার্কস আসার মানে এটাই অন্যতম একটা কারণ। আমি আমার গত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীর মানে যেগুলো তার এক্সপিরিয়েন্স, তাদের পরীক্ষার হলের যে অবস্থা থেকে আমি পরবর্তীতে যেগুলো কেস স্টাডি করে এটা একটা অন্যতম কারণ পেয়েছি। আর কম সময় থাকার কারণে সাইকোলজিক্যালি আমরা একটা হাইপার হয়ে যাই এবং সেখানে আমরা ফ্রাস্ট্রেশন এসে যায়, এবং এই ফ্রাস্ট্রেশন এর কারণে আমরা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা বুঝতে পারি না। এখানে আমরা সহজ সহজ প্যাসেজগুলোকে ভুল উত্তর দিয়ে আসি, এবং কি গ্রামারগুলো তো আর আসেই না। আর তারপরে পেডাগজি যেগুলো একদম ইজি, এগুলো আমরা ছেড়ে আসি। এখন চলে আসি যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ল্যাঙ্গুয়েজ 1-এর পেডাগজিটা কোন রকমের আসে, এগুলো আলোচনা করে নেই, তারপরে আমরা আরো একটু আলোচনা করব। ল্যাঙ্গুয়েজের পেডাগজিটা সবাই বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজের পেডাগজিটা চাইল্ড ডেভেলপমেন্ট নয়। এখানে অনেকটা কনফিউশন হয়ে যায়, অনেকে চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজিটা বুঝতে অনেকেই ঝামেলায় পড়ে যান।
দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট তো বাচ্চাকে নিয়ে স্টাডি করলাম, আর পেডাগজি তো হাউ টু টিচ, টিচিং এর ম্যাটারগুলো এখানে আমরা আলোচনায় আসবো। এখন কিভাবে পড়াতে হবে, ক্লাসরুম এনভায়রনমেন্ট বুঝতে হবে, এগুলো পেডাগজি। এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে পেডাগজি 15 মার্কস থাকে, এগুলো প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের উপর একটু আলোচনা থাকে, বা ল্যাঙ্গুয়েজটার কিভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ল্যাঙ্গুয়েজের কিভাবে উন্নত করা যায়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে পেডাগজির উপর ফোকাস থাকে। তাই এখানে চাইল্ড ডেভেলপমেন্টের কথা আসে না। আর পেডাগজির যে অনেকটা লেয়ার রয়েছে, এটাকে আমি বলছি একটু উপরের লেয়ার। মানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজিতে যে পেডাগজি থাকে সেটা একটু মানে নিচের স্তরের লেয়ার থাকে, সেখানে মোটামুটি এগুলা নন ম্যাটারগুলা থাকে। আর একটু ল্যাঙ্গুয়েজের পেডাগজিটা একটু উপরের লেয়ার থাকে। কারণ এই জন্যই আমি অনেককেই বলি যে প্রথমে আগে চাইল্ড ডেভেলপমেন্ট শেষ করবে, পুরোপুরি চাইল্ড ডেভেলপমেন্টের কনসেপ্টটা আসার পর ল্যাঙ্গুয়েজ পেডাগজিতে হাত দেবে। প্রথমেই ল্যাঙ্গুয়েজ পেডাগজিতে হাত দিলে যে কেউ, যারা ফ্রেশার্স ভিডিও দেখছেন, তারা প্রথমে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি নিয়ে পুরোপুরি আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজের পেডাগজিতে যাবে। তখন তোমার 50% কাজ আগেই শেষ হয়ে গেছে, আরো 50% করবেন। আর যদি তুমি প্রথমে ল্যাঙ্গুয়েজে চলে যাও, তাহলে তুমি কনফিউজড হবে, সমাধান পাবে না। এখন আমি মোটামুটি যে আলোচনা করব যে কেন মার্কস কম আসে, এখন আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি একদম একটা অ্যানালাইসিস করেছি। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে কেন, যেমন একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আমি এখানে নিয়েছি, এই কোয়েশ্চন থেকে আমি আলোচনা করব যে কিভাবে আমাদের মার্কসগুলা কেন কম আসে, বা পুরো প্যাটার্নটা বুঝতে হবে। যেমন এটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026 এর 7 ফেব্রুয়ারিতে যে এক্সাম হয়েছিল ল্যাঙ্গুয়েজ 1, মানে এটা প্রাইমারি সেকশন। তার আগে আমি বলেছি দেখুন, মানে পেপার 1 বা পেপার 2, যেমন এলপি বা ইউপির ক্ষেত্রে আলটিমেটলি সেম, মানে পেডাগজি সিলেবাসটা সেম, মানে মোটামুটি একটু স্ট্যান্ডার্ডটা একটু চেঞ্জ থাকে কোনো কোনো সময়। এই যে কোয়েশনটা এসেছে, আমাকে বুঝতে হবে যে অনেকেই বলে থাকেন আর একটা কনফিউশন যে স্যার এমন কিছু কোয়েশন আসে এগুলো আমরা কোনোদিন পাইনি, বা আমরা কোন থিওরি থেকে কোয়েশন আসছে আমরা জানিনি। দেখুন সিটেট এমন একটা এক্সাম, সেখানে একটি কোয়েশন এমন করে না যার কোনো যে ভিত্তি নেই, বা যার সঙ্গে কোনো কানেক্টেড থিওরি নেই, এমন একটা কোয়েশন আপনি পাবেন না। প্রত্যেকটা কোয়েশনের পেছনে একটা না একটা তত্ত্ব রয়েছে, একটা না একটা থিওরি রয়েছে, একটা না একটা সেখানে পেডাগজিক্যাল ফ্যাক্ট কাজ করবেই করবে, কিন্তু আমরা সেগুলো বের করতে পারি না, এই জন্যই আমরা বলে দিই। তো এখন আমরা বুঝতে, যেমন অঙ্কিতা চটি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে, তার ভাষা যোগ্যতা তাকে বানিয়েছে একজন বহুভাষী বক্তা। তাহলে এটা হচ্ছে কি, কোন টপিক থেকে এই কোয়েশনটা আসলো? এই টপিক থেকে আসলো এটা যে এই যে আমি এখানে দিয়েছি যে মাল্টিলিঙ্গুয়ালিজম, বহুভাষিকতা, যে ল্যাঙ্গুয়েজ, এটা টপিকটা কি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের সঙ্গে সম্পর্ক রয়েছে এনইপি 2022 এর। কি সম্পর্ক? কারণ এনইপি 2020 আমাদেরকে বলে দিয়েছে যে এই মাল্টিলিঙ্গুয়ালিজম, বহুভাষিকতা, এটা কোনো ধরনের মানে বোঝা নয়, বা এটা কোনো ধরনের বার্ডেন নয়, এটা হচ্ছে মানে এটা আমাদের জন্য একটা কি রিসোর্স, সম্পদ হিসাবে ধরে নিতে হবে, একজন শিক্ষককে, একজন ছাত্রকে, একজন সমাজকে, সিস্টেমকে। এই জন্যই মানে এই ব্যাপারকে নিয়ে আমাদেরকে অনেক আলোচনা করতে হবে। তার মানে আমরা কি বুঝলাম এই কোয়েশ্চন থেকে, আমরা কি বুঝলাম যে এই পুরাপুরি এরিয়াটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, আলোচনা করতে হবে, বা বুঝতে হবে, বা পড়াশোনা করতে হবে। বা তারপরে যদি আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই, আমি এগুলো নিয়ে এখানে বিস্তারিত আমার দেওয়া আছে, কিন্তু আমার তো এগুলো এখন বিস্তারিত করলে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি মোটামুটি একটা প্যাটার্ন বোঝানোর চেষ্টা করছি। সামাজিক ভাষা তত্ত্ব, এই সোশিয়াল লিঙ্গুইস্টিক, এখানে কর্ড মিক্সিং বা কর্ড সুইচিং থেকে একটা কোয়েশ্চন এসেছে। মানে তুমি কর্ড মিক্সিং, কর্ড সুইচিং, শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা বিষয়ক অধ্যয়নে উৎসাহী, নিচের কোন শাখাটি এই ধরনের বিষয় অধ্যয়নের জন্য তোমার প্রয়োজন? এটা হচ্ছে এই সোশিয়াল লিঙ্গুইস্টিক, এই যে সামাজিক ভাষা তত্ত্ব থেকে এসেছে। এই সামাজিক ভাষা তত্ত্ব থেকে অনেক কিছু আসে। এখানে সোশিয়াল লিঙ্গুইস্টিক, ভাষা ও সমাজের, এখানে কর্ড মিক্সিং কি, কর্ড সুইচিং কি, এখানে এই যে এই ব্যাপারগুলা এখানে সোশিয়াল লিঙ্গুইস্টিক টপিক থেকে এসেছে। ভাষা ও সমাজ, এই ভাষা ও সমাজ, তার মানে এই টপিকটা আমাকে ভালো করে দেখতে হবে, ভাষা আর সমাজের সঙ্গে কি সম্পর্ক। এটা ইদানিং আগে ছিল না, এটা লাস্ট 2 ইয়ার্স থেকে এই কনসেপ্টটা অ্যাড করছে। মানে এটা হচ্ছে একটা সিটেনের প্যাটার্ন। সিটের দিন দিন কি করছে, সিটের দিন দিন মানে সাব টপিক বা মাইক্রো টপিকের দিকে যাচ্ছে। প্রথমে আগে টপিকের উপর কোয়েশন আসতো, তারপরে সাব টপিকের উপর কোয়েশন আসা শুরু হলো। এখন সাব টপিক ক্রস করে মাইক্রো টপিক্সের উপর মানে কি হচ্ছে, কোয়েশন আসছে। কোয়েশন নাম্বার 393, যে বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণ। হ্যাঁ, এটা কি, কোন ক্ষেত্রে? এখানে শব্দার্থ তাত্ত্বিক, অবিধানিক, ধ্বনিতাত্ত্বিক, বাক্যরীতিগত, এই ম্যাটারগুলোকে আমাকে আরো ভালোভাবে বুঝতে হবে যে এইটা কোন টপিক থেকে কোয়েশনটা আসলো। যদি আমরা চলে যাই কোন টপিক থেকে কোয়েশনটা আসলো, এখানে বুঝতে হবে যে বাক্যর যে এই যে কোয়েশনটা এসেছে, এটা হচ্ছে কি, যে
এটা হলো দুটি ভাষার গঠনগত স্ট্রাকচারের তুলনা, মানে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2, মাতৃভাষা এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা লক্ষ্য ভাষা, এটার মধ্যে যে মিল অমিল খুঁজে বের করা যাতে শিক্ষার্থীরা সম্ভাব্য ভুল, মানে আমাদের বাংলাতে কি হয়, আমি ভাত খাই, ইংরেজিতে আই ইট রাইস, ভাত বাংলার এখানে মিডিলে আর ইংরেজিতে সেখানে আই ইট রাইস, ভাতটা রাইসটা শেষে। এই যে পার্থক্যটা বাচ্চাদেরকে বুঝতে হবে, এই বাচ্চাটাকে যদি বুঝে তাহলে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজে ভুলটা কম হয়। এই ব্যাপারটা, এই টপিকটা, মানে এখানে এই টপিকটা আগে বুঝতে হবে কিভাবে যে এটা একটা ঐতিহ্যগতভাবে একটা ট্রেডিশনালি একটা স্তর রয়েছে ফোনোলজিক্যাল, এই ব্যবস্থাটা বুঝতে গেলে ফোনোলজিক্যাল বা লেক্সিক্যাল বা সিনট্যাকটিক যেটা বাক্যরীতিগত, এই তিনটা ব্যাপার আমাদেরকে জানতে হয়, বা এই টপিকটা পুরোপুরি জানা আছে সে অবশ্যই বুঝতে পারবে যে এই আবিধানিক ধ্বনিতাত্ত্বিক বা বাক্যরীতিগত এই তিনটা ঠিক আছে এই কোয়েশনের জন্য, কিন্তু এটা হচ্ছে ঠিক নয়। তো এইটাই বুঝতে গেলে তোমাকে এই টপিকটা নিয়ে আগে পড়াশোনা করতে হবে। এখানে দেখে নেও যে কোন কোন টপিকগুলো থেকে পেডাগজি কভার করছে, এইটা বুঝতে হবে। যেখানে যে L1 L2 ইন্টারফারেন্স এরর অ্যানালাইসিস থেকে, এই দ্বিতীয় ভাষা শিক্ষণের এরর অ্যানালাইসিস থেকে কোয়েশন আসে। ভাষা শিক্ষণ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা একদম ইজি টপিক, একদম ইজি মেথডগুলো থেকে এসেছে। যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড হতে পারে, ডাইরেক্ট মেথড হতে পারে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হতে পারে, তারপরে আধুনিক যেটা বর্তমান সময়ের যেটা সবচেয়ে পেডাগজিক্যালি বা রাইট বা এনইপির মতে সবচেয়ে বেশি ঠিক আছে সেটা হচ্ছে CLT, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, বা কিছু আমাদেরকে দেখতে হবে, বা ডাইরেক্ট মেথড কি, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড কি, স্ট্রাকচারাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ কি, হ্যাঁ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কি, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো এই কোয়েশ্চন থেকে আমরা বুঝলাম যে সব মেথড নিয়ে আমাদেরকে আলোচনা থাকতে হবে বা আলোচনা করতে হবে। তারপরে 95 কোয়েশ্চন যদি আমরা দেখি, যে এটা হচ্ছে রাইটিং স্কিল থেকে কোয়েশ্চন আসছে। এই যে সামারাইজেশন মানে সংক্ষেপীকরণ যেটাকে বাংলাতে বলা হয়, কোনো বিশদ বিবরণযুক্ত না করে সংক্ষিপ্তভাবে লিখনের যোগ্যতা যার দ্বারা স্পষ্ট ও যথাযথ বর্ণনাকে উপেক্ষা করা যায় তাকে বলা হয় কি? এটা একদম সোজা, মানে একদম ইজি কোয়েশ্চন। আমি যেটা ইজি বলে দিচ্ছি, এটা হচ্ছে আগের যে এই যে কোড সুইচিং এগুলো মডারেট ছিল, কিন্তু এটা হচ্ছে একদম ইজি একটা কোয়েশ্চন। সেখান থেকে এটা মোটামুটি এটা রাইটিং স্কিল থেকে কোয়েশ্চন আসছে, বা ড্রাফটিং, এডিটিং, এই ম্যাটারগুলো থেকে কোয়েশ্চনগুলা, মানে এই এরিয়া থেকে কোয়েশ্চনগুলো এসেছে। আমি একটু স্পিডে যাচ্ছি কারণ এগুলা মূল উদ্দেশ্যটা এখানে ক্লাস নয়, মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা এরিয়া বোঝানো। এখানে এই দেখুন স্পিকিং স্কিল থেকে কোয়েশ্চন আসছে, টোন বা ভয়েস বা টোন যে বা ইন্টোনেশন যেগুলো রয়েছে এগুলা, যেমন স্বরগত প্রকাশভঙ্গি কিসের দ্বারা সঠিকভাবে বিচার করা হয়, স্পিকিং স্কিল এটা কোন, এই যে টোন ইন্টোনেশন এগুলা কোন ডিপার্টমেন্টের আন্ডারে বা কোন টপিকের আন্ডারে, স্পিকিং স্কিলের আন্ডারে। সেখান থেকে টোন ও ইন্টোনেশন থেকে, ভয়েস মডুলেশন থেকে, ওরাল এক্সপ্রেশন, মানে দেখুন কিভাবে মাইক্রো টপিকের দিকে যাচ্ছে। কোয়েশনটা 97 যদি আমি বলি যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, নমনীয় বসার ব্যবস্থা, ফ্লেক্সিবল সিটিং অ্যারেঞ্জমেন্টস, সেখান থেকে আমরা ক্লাসরুমের যে এটা ক্লাসরুমের বসার একটা ফ্লেক্সিবল সিটিং অ্যারেঞ্জমেন্ট সরাসরি কোন টপিক থেকে আসছে দেখে নাও, যে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে আসছে। এখানে 98 এখানে অ্যাসেসমেন্ট অফ রিডিং, বুঝে পড়া, রিডিং কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চন আসলো, মানে বুঝে পড়ার উপর, তার মানে অ্যাসেসমেন্ট অফ রিডিংটাকে কিভাবে আমরা অ্যাসেস করব, রিডিং স্কিল আর এই যে রিডিং কম্প্রিহেনশন বা অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাসেসমেন্ট থেকে কোয়েশ্চন এসেছে, বা FLN নিপুণ, এগুলো এটাকে সাপোর্ট করে আজকের দিনে। এখানে যোগাযোগ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং, এখানে অ্যাক্টিভ কমিউনিকেশন, এখান থেকে আবার LSRW থেকে কোয়েশ্চন এসেছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, মানে এটা লিসেনিং থেকে কোয়েশ্চন এসেছে। অ্যাক্টিভ লিসেনিং মানে কি, সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন অপরের কথা আগে শোনা। 100 এর মধ্যে গ্রামার পেডাগজি, ব্যাকরণ শেখানো, আমরা জানি একটা টপিক তো ইজিলি রয়েছে যে গ্রামারের ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রামারের একটা টপিক রয়েছে। এখানে গ্রামার থেকে কোয়েশ্চন এসেছে যে ইংরাজি ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য হলো বক্তব্য এবং লিখনে যৌক্তিকভাবে সঠিকভাবে ধারণা প্রকাশমূলক যোগ্যতার বিকাশ সাধন। গ্রামার পেডাগজি থেকে এসেছে, ফাংশনাল গ্রামার থেকে এসেছে, ইন্ডাকটিভ ভার্সাস ডিডাকটিভ বা NCF এখানে সাপোর্ট করে। তো এইগুলো ভালো করে বুঝতে হবে। মোটামুটি এই যে ইন্ডাকটিভ বা ডিডাকটিভ আমাদেরকে ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটা ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, সঙ্গে NCF এর তো থাকতেই হবে, ফাংশনাল গ্রামারের পুরোপুরি ক্লিয়ার আইডিয়া আপনার মানে একটা আইডিয়া থাকতে হবে। 1 যেখানে ডেভেলপমেন্ট রাইটিং স্কিল, দেখুন আবার বারবার দেখুন লিসেনিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল থেকে কোয়েশ্চন এসেছে। এখন 102 অ্যাসেসমেন্ট থেকে, এখানে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, নির্ণয়মূলক মূল্যায়ন থেকে এসেছে। এটাই তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, রিমিডিয়াল টিচিং, এই এরিয়া যারা মোটামুটি পড়াশোনা করছেন তারা তো সবাই জানেন, এটা তো একদম ইজি। হ্যাঁ, ভাষা অর্জন তত্ত্ব, চমস্কি ও ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, তার অবশ্যই আমরা জানি যে চমস্কি দিয়েছিলেন। এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে চমস্কিরও একটা মতবাদ রয়েছে, এখানে স্কিনারের রয়েছে, ভাইগোটসির রয়েছে, পিয়াজেটের রয়েছে, এগুলো আমাদেরকে স্টিফেন ক্রাশনের রয়েছে, এগুলো সবার ল্যাঙ্গুয়েজের মতবাদ জানতে হবে। একটা 104 এখানে দেখুন এই ফোনিম থেকে এসেছে, এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চনটা এসেছে, এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, ফোনিম, মরফিম, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, প্র্যাগমেটিক্স, এগুলো থেকে কোয়েশ্চনটা এসেছে। তাই এগুলো সব আপনাকে জানতে হবে। এখানে শুধু ফোনিম থেকে এসেছে, আপনি মরফিম জানতে হবে, মরফোলজি জানতে হবে, ফোনোলজি জানতে হবে, সিনট্যাক্স জানতে হবে, সিমান্টিক্স জানতে হবে, এগুলো আপনাকে জানতে হবে ভালো করে। 05 শিশুর ভাষা বিকাশের পর্যায়, এটা কুইং, একদম যে বাচ্চা যখন অ আ উ ই ইয়া উ মানে শুধুমাত্র সর্বর্ণ উচ্চারণ, বাউল উচ্চারণ করে, এই স্টেজটা হচ্ছে কুইং। তারপরে আপনাকে বুঝতে হবে বাচ্চার কোনটা, এই যে বাচ্চার বেবলিং কোন সময় হয়, বাচ্চা কুইং ওয়ান ওয়ার্ড
কোন সময় হয়, টু ওয়ার্ড কোন সময় হয়, এগুলো বাচ্চাকে আপনাকে জানতে হবে। মানে ক্রাইং কোন সময় হয়, কুইং কোন সময় হয়, ব্যাবলিং কোন সময় হয়, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড বা হলোপ্লাস্টিক স্টেজ কোন সময় হয়, বা টেলিগ্রাফিক স্পিচ কোন সময় হয়, এগুলো আপনাকে পুরোপুরি বিস্তারিত জানতে হবে। এই একটা বাংলার তো একটা আইডিয়া দিয়ে দিলাম। যদি আমার একটা ধারণা, যদি কেউ মোটামুটি পেডাগজিতে ভালো একটা তাদের মাইন্ডসেট থাকে, আর এগুলো ভালো করে মোটামুটি যদি একটা স্ট্রাকচার্ড ওয়েতে, দেখো স্মার্ট স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে স্ট্রাকচার্ড ওয়ার্ড এগুলো যে আমি তৈরি করেছি, এখান থেকে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা পিওয়াই কি অপারেশন করে। এখানে আমি দেখিয়েছি যে একটা পিওয়াই কি রিলেটেড আর কি কি টপিক আছে, আর কি কি প্রেডিক্টেড কোয়েশন আসতে পারে এই পিওয়াই কি রিলেটেড। এইভাবে যদি আপনারা প্রিভিয়াস এর কোয়েশন সলভ করেন, তাহলে আপনাকে এই যে 15 মার্কের মধ্যে 12, 13, 12, 13 এগুলো পাওয়া তেমন কোনো ব্যাপার নয়। এটা নিয়ে অনেকের ঝামেলা। এই কার্ডটাকে আজকে অপারেশন করে দেবো এই ভিডিওর মাধ্যমে, এবং বুঝবো যে আসলেই কি এগুলা কঠিন। যে এই যে আমি একটা কবিতা দেখলাম, আর এই কবিতার কি লাইন বাই লাইন কি আমাকে বুঝতে হবে, বা এই যে প্যাসেজের লাইন বাই লাইন কি আমাকে বুঝতে হবে, এটাকে আজকে এটাকে একটা টেকনিক আমি বুঝিয়ে দেবো। এখন দেখুন, এই মূল কবিতা ওর যে কি সবাই দেখছে। দেখুন, যাদের একদম বাংলাতে নলেজ নেই তাদের তো আর কোনো কথা নেই, তবু আমি বলছি যাদের একবারে বাংলাতে নলেজ নেই তারাও কিভাবে আনসার করতে পারবে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো বয়ে, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে এই কবিতাটা পড়ে, যে মানুষের বুদ্ধি অন্যকে বন্ধক দিয়েছে। এগুলা যে রাজা তোর কাপড় কোথায়, এই শব্দগুলা, এই লাইনগুলা দেখে আমি এখানে বুঝতে যাচ্ছি না। কারণ আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টাই করছি না, বা আপনারাই বুঝবেন না। পরীক্ষার হলে সবকিছু লাইন বাই লাইন বোঝার প্রয়োজন নয়, এটাকে হচ্ছে লিটারাল কম্প্রিহেনশন। এই যে বিষয় রাজা তোর কাপড় কোথায় দেখে একটা বুঝতে পেরেছি যে এখানে যাই হোক, যে দেশের শাসকের বিরুদ্ধে একটা প্রতিবাদী একটা কণ্ঠস্বর এই কবিতার মধ্যে জাগিয়ে উঠছে। এটা মোটামুটি একটা কনসেপ্ট এসে গেছে। এটা তো যে কেউ এই মোটামুটি এই 1 মিনিট এভাবে পড়াশোনা করলেই বুঝে নেবে যে কবিতাটার সারমর্ম হচ্ছে কি। যে এখানে যদিও আমি বিস্তারিত পরে আলোচনা করছি, কিন্তু পরীক্ষা তো আর তুমি এগুলো বিস্তারিত খুলে পাবে না। কবিতা থেকে একটা বেসিক আইডিয়া হয়ে গেল যে মোটামুটি যে এই কোয়েশন থেকে এটা আসলে প্রতিবাদী একটা সত্তা, বা এখানে কবি প্রতিবাদ জানাচ্ছেন শাসকের বিরুদ্ধে, এবং মানুষ যারা নীরব থাকছে তাদেরও বিরুদ্ধে কবি কিন্তু কলম ধরেছেন। এই যে এখান থেকে যখন কোয়েশন আসলো, তখন আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাব। এখানে যেমন এখানে উলঙ্গ বলতে বোঝানো হয়েছে। দেখুন, এখানে এই কবিতাটা না যদি আমরা পড়ি, তারপরে এখানে উলঙ্গ বলতে বোঝানো হয়েছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্লজ্জ, নিষ্ঠুর। যদি আমরা কবিতা না পড়ি, তারপরে যদি আমরা এই আনসারটা দিয়ে আসবো অটোমেটিক্যালি, যে এখানে উলঙ্গ মানে নির্লজ্জ। এটাই হচ্ছে প্যাসেজের মধ্যে 2টা ক্যাটাগরি প্যাসেজ আছে। একটা হচ্ছে লিটারের কম্প্রিহেনশনটা মোটামুটি তুমি দেখার সঙ্গে সঙ্গে, যেমন করিম ভালো চলে সে স্কুলে যায়, এখন প্রশ্ন আসলো করিম কোথায় যায়, করিম স্কুলে যায়। এইগুলো তো এত বেশি মাথা কামানোর দরকার নেই। এই যে প্যাসেজ আছে 15টার মধ্যে আপনাদেরকে বলি 6 মার্কস নর্মালি গ্রামার থাকবে, 15 মার্কের মধ্যে মাত্র 6 মার্ক গ্রামার থাকবে। কি কি গ্রামার থাকবে তাও বলে দেবো। আর 9 মার্কস থাকবে এগুলো প্যাসেজ, আর এই 9 মার্কসের মধ্যে 5টা এইভাবে থাকবে। এই যে এখানে উলঙ্গ বলতে বোঝানো হয়েছে নির্লজ্জ, এই 5টা কেউ যদি পড়াশোনা না করে তারপরে পরীক্ষায় দিয়ে আসতে পারবে। 4টা থাকবে একটু অনুমান নির্ভয়, একটু ভালো করে চিন্তা করে দিতে হবে। এই যে একটু জটিল, একটু মডারেট কোয়েশন আমি বলবো, যে এই শাসক শ্রেণীর বন্ডামের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের দিক মেনশন আছে, যে কবি জনগণকে টার্গেট করছে, তার এটা ঠিক নয়। শাসক শ্রেণীর বন্ডামি উপেক্ষা করে জনগণের স্থাবকতার দিক, এটা ঠিক। কারণ শাসক শ্রেণীর বন্ডামি উপেক্ষা করে জনগণের স্থাবকতা করছে, জনগণের চাটুকারিতা করছে। এখানে জনগণে কি করছে, যে ইদানিং যে একটা চাটনা একটা ওয়ার্ড ইউজ হর, বিশেষ করে দুকুরি টিচার্স হলে যেটা ইউজ করতরা, এই লাইনটা শাসক শ্রেণীর বন্ডামি উপেক্ষা করে জনগণের স্থাবকতার দিক, এটা কিন্তু সত্য। শাসক শ্রেণীর নিষ্ঠুরতার সমর্থনে শিশুর স্থাবকতার দিক, হ্যাঁ, এটা সত্য নয়। শাসক শ্রেণীর নির্লজ্জতা ও শোষণ উপেক্ষা করে জনগণের নীরবতা, এটা ইম্পর্টেন্ট। শাসক শ্রেণীর নির্লজ্জতা বা শোষণে যে উপেক্ষা করিয়াও সব জনগণ নীরব, সব শোষণে একদম গালে লইয়া তারপরেও নতমস্তকে সব আছে। এটাই হচ্ছে এই কবিতার এই যে বি এন্ড ডি রাইট আনসার। এটার মধ্যে এটা কঠিন নয়, একটু টাইম কনজিউমিং, একটু চিন্তা করতে হবে পরীক্ষার হলে। আমি এখানে সবকিছু পরীক্ষার হলের দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলছি। এরপর রাজা তোর কাপড় কোথায়, এই প্রশ্ন বুদ্ধিজীবী সমাজে উচ্চারিত হয় না কেন? স্বাভাবিক যে রাজা তোর কাপড় কোথায়, এটা বুদ্ধিজীবী মহল কেন? কারণ সব বুদ্ধিজীবী বিকা হওয়া বুদ্ধিজীবী। এই বিকা হওয়া কি তারা সমাজ সচেতন না? সমাজ সচেতন যদি তারা হতো, তারা অবশ্যই উচ্চারিত হতো। তারা সংস্কারী না, সংস্কারীও নয়। তারা প্রতিবাদী বলে না, প্রতিবাদী সংস্কারী সমাজ সচেতন হলে তো তারা প্রশ্ন করতো, প্রশ্ন করছে না, কারণ তারা চাটুকার, তারা সমাজ, তারা সুযোগ সন্ধানী। দেখুন কবিতাটি মূলত কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে, এইখানে আপনি অলঙ্কার গ্রামার আসছে। তার একটা কবিতার ছন্দ, অলঙ্কার, গ্রামার, এই ব্যাপারগুলোকে
প্রত্যেকটা সিটের মধ্যে কবিতার যে ছন্দ অলংকার রূপক এগুলার থেকে মোটামুটি তোমাকে কোয়েশন একটা আসে। তার টাইপ পদ্ধতি গদ্য রীতির রূপান্তর, এখানে কর্মকর্তা কোন সময় আসবে, কাল কোন সময় আসবে, ক্রিয়া কোন সময় আসবে, এগুলার উপর কোয়েশনটা এসেছে। 111 যে কবিতাটির মূল বিষয়বস্তু কি? অবশ্যই জনগণের নীরবতার বিরুদ্ধে প্রতিবাদ। এখানে শুধুমাত্র মানে রাজার বিরুদ্ধে কিন্তু কবি কিন্তু আঙ্গুল তুলছেন না, বরঞ্চ যে জনগণ নীরব, যে জনগণ সবকিছু দেখেই কথা বলছেন না, যে জনগণ শোষিত হয়েও কথা বলছে না, প্রতিবাদ করছে না, এই এদের বিরুদ্ধেই কবি প্রতিবাদ জানিয়েছেন। তার মানে আমরা পেলাম মাত্র দুইটা গ্রামার পেলাম কবিতাতে। একটা হচ্ছে এই যে ছন্দ অলংকার এগুলা, আর আরেকটা হচ্ছে এই যে কর্তা কোন সময় বা ক্রিয়া কোন সময় কাল এগুলো আসবে। আমার একটা সিস্টেম গদ্যাংশে এইভাবে এগুলা সলভ করতে আগে কোয়েশ্চনে চলে যাওয়াটা ভালো। আগে কোয়েশ্চন থেকে তারপরে আমরা আনসারে আসলাম। যে এখানে যেমন এই যে প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন, মহুয়ার পিতা নিপেন সরকার, মাধুরীর পিতা ক্ষেত্র, পারুল কুসুমের কন্যা, হারাধন অগ্র সরকারের পুত্র, এইগুলো আপনাকে বুঝতে হলে অবশ্যই এগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই একটু ভালো করে প্যাসেজটা দেখতে হবে। এটা অবশ্যই কোনো রকমের আর কোনো সিস্টেম নাই এখানে, এটা টাইম কনজিউমিং। একটু অগুর সরকারের মৃত্যুর পর ওই বাড়িতে কুসুম কুমারী সহ মোট কতজন সদস্য ছিল, এটা অবশ্যই আপনাকে একটু পড়াশোনা করতে হবে। এটাকে আপনাকে টাইম কনজিউম, এটার কোনো রাস্তা নাই পৃথিবীর বুকে তোমাকে যে খুব শর্টকাট তুমি এটাকে মানে যদি একান্ত পাশের কেউ করে নেয় তাকে জিজ্ঞাসা করবে, আর কোনো শর্টকাট রাস্তা নেই। যে রাজ্যপাল কোন সমাজ, তার মানে এই সমাজ থেকে একটা কোয়েশন এসেছে, এই সমাজ থেকে একটা কোয়েশন এসেছে। এখন আমাকে বলুন যে অনেকেই তো গ্রামার নিয়ে লেগে থাকেন, সমাজ যদি একজনের পুরাপুরি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে এই একটা আর দুইটা সমাজটা তুমি দেখে লাভ নেই। তোমাকে হয় এই যে আমি একটু আগে বলেছি যে কবিতার ছন্দ অলংকার রূপক এগুলাকে নিয়ে তোমাকে বিস্তারিত গ্রামার, সেখানে ইউটিউব থেকে হোক, যেখান থেকে হোক, গ্রামার থেকে হোক, বাণী বিচিত্রা থেকে হোক, তুমি যে কোনো স্থান থেকে তোমাকে পুরোপুরি আইডিয়া যদি নেও, তাহলে এখানে মনে রাখতে হবে কিন্তু তুমি এই ছন্দ অলংকারে কতটা সময়, এখানে যদি তুমি 10 ঘন্টা সময় ব্যয় করে নেও, কিন্তু মনে রাখতে হবে তুমি 1 মার্ক পাচ্ছ, কিন্তু টোটাল 150 মার্কের মধ্যে তুমি মাত্র 1 মার্ক পাচ্ছ, এটা মাথায় রাখতে হবে। তাই এই মাপে তুমি যদি তোমার হাতে অন্য সাবজেক্ট যেগুলো সেফ সাবজেক্ট, যেমন সিডিবি ভালো করে পড়াশোনা করলে 30 পাওয়া যায়। এখন যদি মনে করুন তোমার সিডিপি এবার প্রিপেয়ার্ড হয়ে গেছে, ম্যাথমেটিক্সে ভালো করে 15 পাওয়া যায় ভালো করে প্র্যাকটিস করলে, কিন্তু এখানে তুমি বুঝতে হবে যে আমি যদি আমার হাতে 2 ঘন্টা সময় রয়েছে, এই 2 ঘন্টা সময় যদি আমি ম্যাথমেটিক্সে দিই, এই ম্যাথমেটিক্সে যদি 2 ঘন্টা সময় থেকে আমার 3 মার্কস কভার হতে পারে, কিন্তু এই 2 ঘন্টা সময় যদি আমি সমাসে দেই আর তারপরে যদি আমার সমাজটা না হয়, তাহলে তো সমাসে আমার এই 2 ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আমি শর্টকাট ওয়েতে আমি সমাজটাকে শিখে নেওয়া ভালো। আর যদি তোমার সব কিছু প্রিপারেশন নেওয়ার পর, প্রস্তুতি নেওয়ার পর তোমার হাতে সময় থাকে, বা তোমার ছোটবেলা থেকে তোমার মোটামুটি মেট্রিকুলেশন হোক আর হায়ার সেকেন্ডারিতে হোক তোমার সমাজের বাংলা গ্রামারের ক্লিয়ার কনসেপ্ট রয়েছে, তাহলে অবশ্যই তুমি এটাকে শর্টকাট ওয়েতে প্রিপারেশন নিতে পারো। এটাই বুঝতে হবে কোন জায়গায় আমি কতটা সময় খরচ করবো। যখনই সময় পায় তখনই ছবি আঁকে, এটা কোন শ্রেণী? এটা জটিল বাক্য না এই সিম্পল সেন্টেন্স, না কমপ্লেক্স সেন্টেন্স, না কম্পাউন্ড সেন্টেন্স, জটিল যৌগিক না এগুলো, এটা একটা সোজা টপিক। কিন্তু এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড, সরল জটিল যৌগিক বাক্য যেগুলো, এগুলো মোটামুটি বেশি সময় লাগে না। এখান থেকে যদি 1 মার্ক এসে যে এই টপিকটা যে কেউ যে কোনো সময় ভালো করে 1 ঘন্টা পড়াশোনা করলে 1.5 ঘন্টা মোটামুটি আপনার আইডিয়া এসে যাবে। এটাও সন্ধি থেকে ইকুয়েশন হচ্ছে দুরান্তর, এখানে সন্ধিরও একটা অনেক বড় এরিয়া রয়ে গেছে। তাহলে এই গদ্যাংশে আমরা পেলাম যে সন্ধি থেকে ইকুয়েশন আসলো, সমাজ থেকে কোয়েশন আসলো, আর সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলা থেকে কোয়েশন আসলো। সব প্রিপারেশনকে যুগবিক করে তারপরে এগুলাতে আপনি কতটা সময় দিতেন সেটা নির্ভর করবে। সাধু ও চলিত ভাষা রীতি, এই যে সাধু ভাষা চলিত ভাষা, এই যে সাধু ভাষা চলিত ভাষা, এটা তো ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। যদি কারো ভালো করে শিখা থাকে না, এটাও তো কঠিন নয়, ভালো করে একটু দেখাশোনা করলেই সাধু ভাষা চলিত ভাষার একটা বেসিক আইডিয়া এসে যাবে। বাবুকে দিয়ে কোনো কাজ করাতে হলে লোকেদের কার শরণাপন্ন হতে হতো, এটাই আপনাকে মানে গদ্যবোধ মানে তথ্য স্ক্যানিং ফর স্পেসিফিক ইনফরমেশন এখানে খুঁজে বের করতে হবে। এটা অত বেশি মানে কমপ্লেক্সিটি নয়, বা এটা যে তথ্য বের করতে হবে, এটা কমপ্লেক্স নয়। কিন্তু এই যে আগে যে কয়টা ছেলে মেয়ে, এটা কিন্তু আপনাকে হিসাব নিকাশ সব কিছু টোটাল প্যাসেজটাকে আপনাকে পড়তে হতো, কিন্তু এটা না, এটা কিন্তু স্ক্যানিং মানে আমরা বুঝি তো স্পেসিফিক ইনফরমেশন খুঁজিয়ে বের করতে হয়। এখানে অগ্রবাবুকে দিয়ে কোনো কাজ করাতে হলে লোকদের কাজ শরণাপন্ন, এটা একমাত্র ক্ষেত্র, সরাসরি একটা নাম আমি বের করে আসবো। এখানে এই কোয়েশনটা এত ইজি, টাইম এত বেশি কনজিউমিং হবে না। এই পরিবারের দুঃখের প্রধান কারণ কি, হ্যাঁ এটার একটা কেন্দ্রীয় তথ্য, এটাও মানে নিপনের পুত্র সন্তানটির বাচন ও শ্রবণ ক্ষমতা না থাকা, এটাও অনেকটা কারণ রয়েছে এখান থেকে আপনি এটা বের করে বুঝতে হবে। এটা মোটামুটি টাইম কনজিউমিং বা একটু আন্ডারস্ট্যান্ডিং। তান্ত্রিক অনুমান নির্ভর, এটাও স্ক্যানিং, কিন্তু মানে নিপেন সরকার কোথায় থাকতেন এটাও এখানে কিন্তু সময় লাগবে না, কলকাতার শ্যামবাজারে। তার এখন মোটামুটি সারমর্মটা আমি আলোচনা করে নিচ্ছি। সারমর্ম আলোচনা করছি টোটাল কি রয়েছে, হ্যাঁ টোটাল বেঙ্গলিতে রয়েছে 30 মার্কস। ওকে 30 মার্কস, এই 30 মার্কসের মধ্যে 15 থাকছে কি, 15 থাকছে পেডাগজি, আর 15 থাকছে কি রিডিং কম্প্রিহেনশন যেগুলোকে আমরা বলি।
এখন এই 15 মার্কসের মধ্যে ভালো করে আপনারা খেয়াল করলেন যে 15 মার্কসে আমি আবার বলছি ভালো করে টপিক যদি কভার কেউ করে নেয় ভালো করে একটু টপিক, তো 15-এ আউট অফ 15-এ 15ও পেতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি এখানে 15 না পায় তাহলে অবশ্যই 12, 13, 14 এগুলা পাওয়া কোনো অসাধ্য ব্যাপার নয়, যদি একটা ভালো গাইড, ভালো প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং, সায়েন্টিফিক স্টাডি, স্মার্ট স্টাডি কেউ করে নিতে পারে। গ্রামার থাকছে আমরা পেয়েছি এই 2 মার্ক পেয়েছি গ্রামার এই কবিতায়, আর গল্পে পেয়েছি 4 মার্ক গ্রামার। এই 2 মার্কের মধ্যে কি পেয়েছি যে এখানে এই যে অলংকার, ছন্দ এগুলা থেকে কোয়েশন এসেছে, বা সেন্টেন্স প্যাটার্ন থেকে কোয়েশন এসেছে, এখানে সমাজ থেকে এসেছে, সন্ধি থেকে এসেছে, মানে তারপরে সরল বাক্য এগুলা থেকে এসেছে, আর সাধু ভাষা, চলিত ভাষার থেকে কোয়েশন এসেছে। তার মানে এই এখানে মাত্র 6টা, মানে 1, 2, 3, 4, 5, 6, এই 6 টপিক থেকে গ্রামার এসেছে। এইভাবে আমরা আরো পিওয়াইকিউ যদি সলভ করি, মোটামুটি মনে করেন এখানে আমি 26 এর করেছি, এই 26 থেকে 2020 পিওয়াইকিউ গুলা থেকে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে যে টোটাল কতটি, আমি নেক্সট একটা ভিডিও দেব, এই টোটাল কতটি বাংলার টপিক কভার হয়েছে, এবং এর মধ্যে টাইম কনজিউমিং গ্রামার টপিক কোনগুলা, বা কার কোনটা স্ট্রেংথ রয়েছে, শক্তি রয়েছে, এটা বুঝতে হবে। এই টাইম কনজিউমিং গ্রামারগুলা প্রয়োজনে আমরা শেষের দিকে করব যদি সময় বাঁচে, আর যেগুলা ইজি গ্রামার রয়েছে সেগুলো আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি আমরা নিজের আয়ত্তে নিয়ে আসবো। এই 15 মার্কসের মধ্যে 6 মার্কে আমরা ন্যূনতম 4 মার্ক পেয়ে যেতে পারি। এখানে আমি কোনো অলৌকিক কোনো কথাবার্তা বলছি না, একদম সিম্পল এবং সাধারণ সবার জন্য বলছি যে 4 মার্ক পেয়ে যেতে পারি। বাকি থাকলো 9 মার্কস। 9 মার্কসের মধ্যে আমি ভালো করে আপনাদেরকে বলছি যে টাইম কনজিউমিং যেগুলা, এগুলাকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কোনগুলা। এবার প্রত্যেকটা এক্সামে এটা ব্লুপ্রিন্ট রয়েছে সিটেটের। সিবিএসই যখন কোয়েশ্চন করে, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সিবিএসই সিটেটের ক্ষেত্রে তারা একটা নিজস্ব ব্লুপ্রিন্ট প্ল্যান করে, ইজি, মডারেট, অ্যাডভান্স, এটা তাদের একটা সিস্টেম রয়েছে। এই 9টা কোয়েশন কোনোদিন এভাবেই আসবে না যে 9টা কোয়েশনের 9টা মানে আপনাকে খুব বেশি চিন্তা করে কোয়েশন আনসার দিতে হবে। এমন কিছু স্ক্যানিং টাইপের কোয়েশন থাকবে যেগুলো আপনি ইজিলি লিটারাল কম্প্রিহেনশন দেখেই আপনি চট করে আনসার দিতে পারবেন। আমরা এই কোয়েশনে প্রায় 5টা কোয়েশন এমন পেয়েছি, আর একটু সময় টাইম কনজিউমিং আমরা পেয়েছি আরও 4টা কোয়েশন। তাহলে যদি আপনার মনে করলাম আপনার সময়ে কভার হলো না, আপনি এই 4 মার্ক ছেড়ে আসতে পারেন, হ্যাঁ, এই এখান থেকে 2 মার্ক ছেড়ে আসতে পারেন, কিন্তু বাকিগুলো তো আপনি ছেড়ে আসার তো কোনো যুক্তি নেই। তার মানে আমরা দেখলাম কি, এখানে আমরা 4 মার্ক যদি ছেড়েই দিই, ফর এক্সাম্পল সময় কোনোভাবেই কভার হলো না, মনে করলাম গদ্যাংশে কোনোভাবেই ভুল হয়ে গেল, মানলাম ভুল হয়ে গেল, সময় কভার হলো না, এখান থেকে আরো 2 মার্কের গ্রামার কোনো কাজ করতে পারলাম না, আর এদিকে যদি আরো 2 মার্ক মানে শেষ হয়ে যায়, তারপরেও 8 মার্ক মোটামুটি, তারপরে আমার কি 22, একদম নর্মাল এভারেজ স্টুডেন্টের জন্যই কিন্তু বাংলাতে 22 স্কোর করা একদম ইজি যদি কেউ আর যদি তার মোটামুটি এই পেডাগজিতে স্ট্রং হোল্ড থাকে, তাহলে অবশ্যই সেখানে তো এই 2 থেকে সে পেয়ে যাচ্ছে, আরো পেডাগজিতে যদি স্ট্রং হোল্ড থাকে 24 অটোমেটিক পেয়ে যাচ্ছে। এভাবে পাচ্ছেন অনেকে, যে কেউ পাচ্ছেন এরকম না, আমার অনেকেই পেয়েছেন, আমি দেখে এগুলা একদম প্র্যাকটিক্যালি বলছি, 13 এবছরও পেয়েছেন, 14ও পেয়েছেন। সো এই যে থেকে এখান থেকে বুঝতে পারলাম যে 24 পেয়ে যাচ্ছেন। আর যদি দেখা যায় আপনার গ্রামারের ছোটবেলা থেকে আপনার গ্রামারে একটা, বাংলা গ্রামারে একটা ভালো একটা হোল্ড রয়েছে, অনেকের আছে, অনেকের এবং থাকে, হ্যাঁ, বাংলা গ্রামারে হোল্ড রয়েছে, তাহলে তো এই যে বাকি যে এখানে 2 মার্ক আপনার তো ভুল হবার কারণ, সন্ধি সমাজ যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে তো আপনার এই 2 মার্কও তো ভুল হওয়ার কোনো, বা কবিতার ছন্দ এগুলো যদি বেসিক আইডিয়া আপনার ঠিক থাকে, তাহলে এই 2 মার্ক তো আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার 26 এসে যাচ্ছে। আর যদি দেখা যায় আপনার সিডিপির মধ্যে আপনি ভালো একটা টাইম হাতে সেভ করে নিয়েছেন, যেমন 30 মার্কের সিডিপি আপনি 15 মার্কে করে ফেলেছেন, এভাবে কিন্তু অসম্ভব কোনো কিছু না, অনেকে করেছেন, এজন্যই আমি বলছি করা যায় এগুলা। যে 25-এ এখানে আপনি যদি 15 মিনিটসে ম্যাথমেটিক্সগুলোতে আপনি টাইম সেভিং করতে পেরেছেন মোটামুটি, এইভাবে যদি টাইম সেভ করে সেখান থেকে যদি 15-20 মিনিট এক্সট্রা নিয়ে এদিকে চলে আসেন, তাহলে তো এই চার্জে এগুলো তো অসাধ্য কোনো প্যাসেজ তো এখানে আসে, প্যাসেজ তো একটু টাইম কনজিউমিং, মানে আপনি গণনা করে বের করতে হবে টোটাল এখানে কতজন ফ্যামিলি মেম্বার, এটা সময়, যদি আপনি সময় সেদিক থেকে বাঁচিয়ে নিয়ে আসেন, তাহলে তো এই চাইলেও আপনাকে পেতে কোনো অসুবিধা নাই। তার মানে 30ও পেয়ে যেতে পারেন, অসম্ভব, কিন্তু 30 পেতে গেলে সবটা ক্রাইটেরিয়া আপনাকে ফিল হতে হবে, যদিও সবার পক্ষে এগুলো সম্ভব হয় না। তাই আমি বলছি আজকের এই ব্লুপ্রিন্ট থেকেই মোটামুটি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম। তাই যাই হোক, মোটামুটি আমার এই একটা সাজেশন, এই সেট আপ ফলো করলে পেপার 1 হোক আর পেপার 2 হোক, আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। এই আসাম এক্সাম গাইড এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর সেখানে অনলি 99 রুপিজে, আমি এইটা গত বছর থেকে চলে আসছে যে অনলি 99
গত বছরে 99 ছিল, আমি আর মানে বৃদ্ধি করিনি ফিস। এই বছর এটা 99 রেখেছি। এই 99 আপনারা পারচেস করে নিতে পারেন। এই যে পিডিএফটা দেখেছেন, এইভাবে প্রত্যেকটা ইয়ারের আমি যতদূর সম্ভব মিনিমাম 10 ইয়ার্সের এভাবে মানে যেটা পিডিএফ দেখালাম, এই যে পুরাপুরি যেটাকে বলা হয় পিওয়াইকিউ অপারেশন, এভাবে আমি আরও অ্যাটলিস্ট মিনিমাম 10-15টা পেপার পিওয়াইকিউ অপারেশন মানে এখানে আপলোড দেবো। আর এইভাবে 10-15টা পেপার যদি কেউ ভালো করে ঘরে বসে একটু দেখে নেয়, আর এগুলো থেকে এই যে যেভাবে আমি অ্যানালাইসিস করেছি, আপনারা যদি এভাবে ঘরে বসে অ্যানালাইসিস করে নেন, তাহলে বাংলায় সমস্যা হওয়ার কথা নয়। অলরেডি কোর্সে অনেকটা ভিডিও রয়েছে, প্রায় অনেকটা মোর দেন 20 আওয়ার্স লেকচার রয়েছে, সেখানে পুরোপুরি বাংলাতে রয়েছে, এইভাবে সহজ বাংলায় আলোচনা রয়েছে। এবং যেগুলো রিলিভেন্ট টপিক বাংলায় আসছে, যেমন সিএলটির উপর হোক, সিএলআইএলআই হোক, এগুলো সব কিছুর উপর কি আছে পুরোপুরি লেকচার রয়েছে, একদম বিস্তারিত। আশা করা যায় উপকৃত হবেন, অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই, পরবর্তীতে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।